আজ যে সিনেমাটার এক্সপ্লেনেশন করব তা প্রধানত ইরান, ইসরায়েল এবং পুরো বিশ্বের নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর নির্ভর করা একটা সিনেমা। ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস বা নিউক্লিয়ার প্রোডাকশন সাইটস গুলো আছে তার উপর যে আমেরিকা এবং ইসরায়েলি গভর্নমেন্ট ইনক্লুডিং MI6 কিভাবে নজর রাখে এবং কিভাবে তারা একে একে তাদের প্ল্যানগুলোকে ভেস্তে দেয়, তার উপর বেস করেই 2023 সালে কান্দাহার সিনেমাটি রিলিজ। সিনেমাটার মেন যে আকর্ষণ, যা মেন যে অ্যাটেনশন, তা হলো সিনেমার অ্যাকশন সিকোয়েন্স গুলো এবং ড্রোন ভিউ, স্যাটেলাইট ভিউ এর মাধ্যমে দেখানো সেই দেশের প্রাকৃতিক শোভা। সিনেমাটি আফগানিস্তান এবং ইরানের যে ন্যাচারাল বিউটি আছে, যে পাহাড় পর্বত আছে, যে বালি আছে, তার মধ্যে যে একটা আলাদা শোভা আছে, তা এই সিনেমাটায় মেনলি তুলে ধরা হয়েছে। কিন্তু সিনেমাটার যে ন্যাচারাল বিউটির উপর বেস করে তৈরি হয়েছে তা না, সিনেমাটা তৈরি হয়েছে এই তিন দেশ বা দুই চার দেশের মধ্যে যে একটা টেনশন কাজ করে নিউক্লিয়ার উইপেনকে নিয়ে এবং তাকে ধ্বংস করা নিয়ে, তা নিয়ে রচিত হয়েছিল এই সিনেমাটি। এবং সিনেমাটির যদি আমি জিস্ট বলি, তার মধ্যে অ্যাকশনটা হচ্ছে প্রধান জিনিস, এবং কিভাবে একটা এজেন্টকে তার সরকার একটা দেশ থেকে যখন আটকে যায় কিভাবে এক্সট্রাক্ট করে, কিভাবে তাকে সাপোর্ট দেয়, তার পুরোটাই এই সিনেমাটায় একটা জ্বলন্ত বিবরণ আমরা দেখতে পাই। তাই চলুন শুরু করে দিই সিনেমার এক্সপ্লেনেশন। প্রথমেই ড্রোন ভিউ দেখানো হয় একটি নিউক্লিয়ার সাইট ফ্যাসিলিটিতে, যেখানে টম হ্যারিস অর্থাৎ জেরার্ড বাটলার এবং তার সাথী অলিভার পৌঁছে গেছে একটি ইন্টারনেট কোম্পানির কর্মী হিসাবে। এবং সেখানে গিয়ে তারা ইরানের একটি ফ্যাসিলিটিতে গেছে এবং মাটির ভেতরে যে ফ্যাসিলিটিটা তার মধ্যে প্রবেশ করেছে, এবং তাদের কাজ ছিল ইরানের ইন্টারনেট ব্যবস্থাকে আরো উন্নত করা। এই জন্য তারা এই কন্ট্রাক্টটা পেয়েছে ইরানিয়ান গভর্নমেন্টের তরফ থেকে। কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল তাদের নিউক্লিয়ার ফেসিলিটিটাকে হ্যাক করা একটি চিপের মাধ্যমে। যেই কাজটি করছিলেন নিচে থাকা জেরার্ড বাটলার বা টম হ্যারিস, তিনি কি করেছিলেন, একটি চিপকে একটি নির্দিষ্ট তারের মধ্যে ফিট করে দিয়েছিলেন, যার ফলে CIA অর্থাৎ আমেরিকা ল্যাংলিতে বসা যেসব সিক্রেট সার্ভিস ইন্টেলিজেন্সের স্টাফেরা আছে, তারা সম্পূর্ণ ফ্যাসিলিটিটার অ্যাক্সেস পেয়ে যায়। সেই সেন্ট্রিফিউগাল ফ্যাসিলিটির তাপমাত্রা কত, সেখানে কি কি উৎপাদন হচ্ছে এবং তা কতটা খতরনাক হতে পারে পুরো বিশ্বের কাছে, তা তারা সেই স্থানে বসেই সেই চিপটি যেটা হ্যাক করেছে পুরো সিস্টেমটাকে, তার মাধ্যমে দেখতে পেয়ে যায়। এবং যখন এই সিস্টেমটি তারা ইনস্টল করছিলেন, তখন তাদের চারিপাশে ছিল কুর্দ ফোর্স, অর্থাৎ ইরানের যে মুখ্য বাহিনী আছে তার নাম হলো কুর্দ ফোর্স। তারা প্রথমে সন্দেহ করে যে এত দেরি হচ্ছে কেন, এবং তখন টম কি করে, তার সাথী অলিভারের কাছে একটা নতুন বড় কাটার চায়। কিন্তু কাটার দিতে দেরি হওয়ায় সে কি করে, ছোট্ট একটি কাটার দিয়ে তার কাজটি করে উপরে চলে আসে। তখন কুর্দ বাহিনীর সন্দেহ হয় যে কি করে এই লোকটি এত তাড়াতাড়ি কাজটি করে দিল, এবং তাদেরকে দেখাতে হবে যে তারা কি কাজ করেছে। তখন কি হয়, টম তার পকেট থেকে ফোনটা বার করতে গেলে তারা ভয় পেয়ে যায়, অর্থাৎ কুর্দ ফোর্সের লোকেরা ভয় পেয়ে যায়। তারা আশ্বস্ত হয় তখন যখন টম তাদের বলে যে এই দেখো আমি ফোন বার করছি, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখন সে ফোন বার করে কুড ফোর্সের বাহিনীদের দেখায় যে এই দেখো সব ঠিক আছে, তোমাদের ইন্টারনেট ব্যবস্থা উন্নত হয়ে গেছে, তোমরা এখন ভালো ফুটবল খেলা দেখতে পারবে। এবং এই দৃশ্যের পরে আমরা দেখতে পাই যে একটি স্থানে একটি রুমের মধ্যে বসে লিনা কুডা নামে একজন জার্নালিস্ট নিজে কিছু ভিডিও তিনি রেকর্ড করছেন। হঠাৎই তার কাছে একটা এনক্রিপ্টেড মেসেজ আসে এবং মেসেজে লেখা থাকে যে সমস্ত ফাইলকে যেন এনক্রিপ্টেড একটি নির্দিষ্ট ফাইলে রেখে খোলা হয়। এবং সেই যখন খুলছিল তখন তাকে এই যে ইনফরমেশনটা পাঠানো হয়েছিল, সেই ইনফরমেশনটা ছিল সেই স্থানের যেখানে সেই চিপ হ্যাক করে টম এবং তার বন্ধু অলিভার সেই ইনফরমেশনগুলো বার করে এনেছিল, এবং সেই ইনফরমেশনগুলো পাঠানো হয়েছিল CIA ল্যাংলি হেডকোয়ার্টার। কিন্তু সেই CIA ল্যাংলি হেডকোয়ার্টার থেকে সেই ছবি লিক করে, কোনো কোভার টপ সেই ছবিগুলি লিক করে পাঠিয়ে দেয় এই সাংবাদিক লিনা কুডার কাছে। এবং তার কাছে যেতেই সে একটি নির্দিষ্ট পত্রিকায় ফোন করে এই যে পুরো অপারেশনটা চলছে, যে ছবি আছে, যে ইরানিয়ান গভর্নমেন্ট আসলে কি ষড়যন্ত্র করছে তার পর্দা ফাঁস করে দেওয়ার জন্য। এরপরে দৃশ্য শিফট হয় CIA ল্যাংলি হেডকোয়ার্টারে, যেখানে আমরা দেখতে পাই যে তারা প্ল্যান করছে কি করে সেই ফেসিলিটি বা নিউক্লিয়ার ফেসিলিটিটাকে হ্যাক করেছে এবং তা কিভাবে এবং কখন সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে। যাই হোক, তাদের কাজ শেষে অর্থাৎ অলিভার এবং টম তাদের কাজ শেষে ফিরে আসে ইরানের সেফ হাউস, তাদের নিজের জায়গায়, কারণ তাদের কাজ শেষ। এবং তারা CIA কে মেসেজ পাঠিয়ে যায় যে অল ক্লিয়ার, অর্থাৎ সমস্ত কিছু ক্লিয়ার আছে, তোমরা এবার তোমাদের কাজ করতে পারো। তখন CIA কি করে, সেই সেন্ট্রিফিউজের তাপমাত্রা ক্রমশ বাড়াতে থাকে, এবং এই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকলে হেলিয়ান গ্যাসের এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেন সেই ফেসিলিটিতে থাকা ইরানিয়ান স্টাফরা। কিন্তু তাতে কোনো কাজ হয় না। একটু পরে বা কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি যে
কি করে একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ইন্টেলিজেন্সের সাহায্যে, একটি মাইক্রোচিপের সাহায্যে সম্পূর্ণ সিস্টেমটাকে হ্যাক করে সেই ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেয় আমেরিকান ইন্টেলিজেন্স সার্ভিস, এবং চারিদিকে একটা বিশাল আগুনের ছটার মতো ধ্বংসাবশেষ এবং তার ধোঁয়া উঠতে থাকে। সমগ্র ইরানের মানুষ চমকে যায় যে কি করে এটা সম্ভব হলো। এবং আমরা আরও দেখি, যখন লিনা কুডা ফোনে কথা বলছিলেন, তাদের এই ফোনে আড়ি পাচ্ছিল ইরানিয়ান ইন্টেলিজেন্সের লোকেরা এবং তার মুখ্য চিফ ফারজাদ নামক এক ব্যক্তি। তিনি যখন চপারে করে তার সিনিয়রের সাথে সেই সমস্ত ফ্যাসিলিটিটাকে পরিদর্শন করছিলেন, তখন তার সিনিয়র তাকে বলছিল, আমাদের যে সুপ্রিম লিডার আছে তিনি বলেছেন যে একজনকে খুঁজে বার করতে হবেই যে কিনা এই ধ্বংসের জন্য বা এই ধ্বংসলীলার জন্য দায়ী বা আমাদের হিউমিলিয়েট করার জন্য দায়ী। তখন ফারজাদ তাকে একটি কথা বলে যে এটা করার ক্ষমতা একমাত্র আমেরিকা এবং ইসরায়েলিদের আছে, অথচ আমার কাছে একজন আমেরিকান জার্নালিস্ট আছে যাকে আমরা মনিটর করছি এবং তার কাছে সিক্রেট বা ক্লাসিফাইড কিছু ডকুমেন্টস ফাইল আছে, আমরা তাকে যদি তুলি তাহলে হয়তো কিছু হতে পারে। তখন তার সুপ্রিম লিডার বা তার চিফ তাকে বলে যা করবে তাড়াতাড়ি করো। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে এত কিছু হওয়ার পর টম কিছু টাকা নিয়ে সেই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। তখন সে তার বন্ধু অলিভারকে জানায় যে চলো তুমি সব হার্ড ড্রাইভ যত প্রমাণ আছে সবকিছু ক্র্যাশ করে দিও যাতে তাদের হাতে কিছু না লাগে। সে পৌঁছে যায় এয়ারপোর্টে, কিন্তু এয়ারপোর্টে পৌঁছে তার মেয়ের গ্র্যাজুয়েশন পার্টিতে সে জয়েন করবে বলে যায়, কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতেই তার কাছে একটি মেসেজ আসে যে একটি নির্দিষ্ট পয়েন্টে তাকে 7:45 পৌঁছাতেই হবে। তখন সে কি করে, সমস্ত প্ল্যান বাতিল করে দেয় এবং সে নিজের কাজে জয়েন করার জন্য তৎপর হয়ে যায়। এবং অন্য একটি দৃশ্য আমরা দেখতে পারি, একটি এয়ারপোর্টের দৃশ্য, যেখানে এক ব্যক্তি এসেছে কিছু কাগজপত্র নিয়ে সেই দেশে ঢুকবে বলে, এবং তাকে এয়ারপোর্টের বিভিন্ন যে জিজ্ঞাসাবাদগুলো হয়, সাধারণত মানুষকে জিজ্ঞাসা করা হয় যে কিসের জন্য আপনি এসেছেন, সেগুলো তখন চলতে থাকে। সে তখন বলতে থাকে যে আমি এখানে রিলিফ ফেসিলিটি বা ফেমাইন ড্রাউট ডোনেশনের জন্য এখানে এসেছি এবং এখানে আমার কাজ হয়ে গেলেই আমি চলে যাব। এবং তখনও বোঝা যাচ্ছে না যে এই ব্যক্তি কাজ কি, এই ব্যক্তি কেন এই দেশে এসেছেন এবং তাকে পরবর্তী সময় সিনেমায় কিভাবে ইউজ করা হবে। আস্তে আস্তে আমরা জানতে পারবো। এবং সে যখন এয়ারপোর্টের সমস্ত জিজ্ঞাসাবাদ পার করে সেই দেশে প্রবেশ করে, তার কাছে ফোন আসে রোমান নামক এক ব্যক্তির। সে তাকে বলে যে তোমার জন্য সমস্ত কাজ হয়ে গেছে এবং আমি বলে দেবো তোমায় কখন কোথায় যেতে হবে। তখন সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে যে এটা শুধুই তো একটা ট্রান্সলেটিং এর কাজ, আর অন্য কিছু না তো? তখন রোমান তাকে আশ্বস্ত করে যে না, এটা একমাত্র ট্রান্সলেটিং এর কাজ, তোমার কোনো ভয় নেই। আফগানিস্তানের এক অজানা স্থানের একটি মিটিং এর দৃশ্য, যেখানে আমরা দেখতে পাই কাহিল নাজির বলে এক আইএসআই এজেন্ট আফগানিস্তানের কিছু বিদ্রোহী ফোর্সের সাথে কথা বলছে এবং তাদেরকে বলছে যে তোমাদের বিপদের সময় কে পাশে দাঁড়িয়েছিল, তোমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে কে সাহায্য করেছিল, যাতে তোমরা দরকারে আমাদেরকেও সাহায্য করতে পারো। তোমরা কিন্তু ভুলে যেও না যে তোমাদের যখন বিপদ চলছিল তখন কোন দেশ এবং কারা তোমার পাশে দাঁড়িয়েছিল। এবং রাসুল বলে এক ব্যক্তিকে বলে যখন আমেরিকান গভর্নমেন্ট তোমার অবস্থা খারাপ করে দিয়েছিল তখন একমাত্র আমি তোমাকে সেই অবস্থা থেকে বার করে এনেছিলাম। এবং কাহিল নাজির সেই স্থান থেকে বেরিয়ে আসে এবং তার কাছে ফোন আসে, আইএসআই চিফ তারকে ফোন করে এবং তার কাছে জানতে চায় যে আফগানিস্তানের বর্তমান স্ট্যাটাস কি আছে এবং সেখানে আইএসআই কতটা শক্তপোক্ত স্থান দখল করতে পারবে লোকালদের সাহায্যে। তখন কাহিল নাজির তাদেরকে জানান যে স্যার, দুনিয়া এগিয়ে চলেছে কিন্তু এরা সেই পেছনের বা পুরনো প্রথা নিয়েই এখনো ব্যস্ত আছে। কি করে মানুষকে কাটতে হবে, কি করে মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে, এরা এই নিয়েই ব্যস্ত হয়ে আছে। সিন শিফট হয় এবং যেখানে আমরা আগেই জেনেছি যে টম হ্যারিস কে একটি মেসেজ পাঠানো হয় এবং তাকে বলা হয় যে 7:45 তোমাকে একটি নির্দিষ্ট হিলে তোমাকে দেখা করতে হবে। তো এই অবস্থায় তিনি চলে যান সেই স্থানে এবং সেখানে গিয়ে তিনি দেখতে পারেন একটি বাড়িতে একটি খুব জাঁকজমকপূর্ণ একটা পার্টির দৃশ্য, যেখানে মদ্যপান চলছে এবং সেখানে গিয়ে তার সাথে দেখা হয় রোমানের, অর্থাৎ রোমান এবং সেই ট্রান্সলেটর ব্যক্তি যাকে এয়ারপোর্টে দেখা গেছিল এবং টম, এই তিনজন হচ্ছে একটি মিশনারি অংশ। এটা দর্শক বুঝতে পেরে যায়। টমকে নিয়ে রোমান ভেতরে যায় এবং তাকে অনেক টাকা অফার করে এবং তাকে বলে যে তুমি বাড়ি যেতে পারবে না, আমি জানি তুমি টাকার জন্য কাজ করো না, কিন্তু আমি তোমাকে এত টাকা দেবো যার ফলে তোমার মেয়ে যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। তখন টম তাকে জানায় যে তুমি তাহলে আমার ফোন ট্যাপ করছো,
আমি কি করছি না করছি প্রত্যেকটা পদক্ষেপে তুমি নজর রাখছো। রোমান তাকে জানায় যে আমাদের কাজে এটাই সিক্রেসি, প্রত্যেকটা মানুষের উপর নজর রাখতে হয়। যাই হোক, ছাড়ো, তোমার মেয়েকে যে কোনো মেডিকেল কলেজে যদি ভর্তি করতে চাও তাহলে এই মিশনটা জয়েন করো। এবং আমি জানি এই মিশনটার রিস্ক অনেক বেশি, যখন যে কোনো মুহূর্তে তোমার জীবন বিপন্ন হয়ে যেতে পারে, কিন্তু একমাত্র তুমিই পারবে এই কাজটা করতে। তখন টমের কাছে আর কোনো রাস্তা না থাকে, সে তার মেয়ের কথা ভেবে এই মিশনটার জন্য হ্যাঁ করে দেয়। এবার চলুন জেনে নিই যে এই মিশনটা আসলে কি। মিশনটা হলো তারা যখন কোমে ইরানিয়ান নিউক্লিয়ার ফেসিলিটি উড়িয়ে দেয়, তখন আমেরিকান গভর্নমেন্ট ডিসাইড করে যে তারা তো আরো একটা বানিয়ে নেবে, এবং সেটাকে মনিটর করার জন্য তারা আফগানিস্তানের হেরাতে একটি এয়ার স্ট্রিপের ব্যবস্থা করবে, এবং সেখানে তারা ডেরা ঢেলে বসে থাকবে যে ইরানিয়ান গভর্নমেন্টের প্রত্যেকটা পদক্ষেপের উপর নজর রাখার জন্য, এবং যে এয়ার স্ট্রিপ আছে তার সাহায্যে। এবং তখন টম তাকে বলে, কিন্তু এই স্থানে পৌঁছানো তো খুব মুশকিল, এখানে মুজাহিদিন থেকে শুরু করে তালিবান, এবং প্রত্যেকটা মুহূর্তে আমাকে জাসুসদের সম্মুখীন হতে হবে। আমি সেখানে গেলেও আমি তো দাড়ি পাস্তুন এইসব ভাষা বলতে পারি না, তাই আমি খুব সহজেই ধরা পড়ে যাব। তখন রোমান তাকে আশ্বস্ত করে যে কোনো দরকার নেই, আমি তোমাকে যখন পাঠাবো তখন সেখানে অলরেডি একজন ট্রান্সলেটর মজুদ থাকবে যে তোমাকে সবসময় সাহায্য করবে, এবং সে লোকাল, দাড়ি এবং পাস্তুন দুই জানে। 16 বছর আগে সে সেখানে ছিল, 16 বছর বয়স পর্যন্ত সে সেখানে ছিল, সেই তোমাকে রাস্তা দেখাবে। এবং এই কথা মতো তার সমগ্র কোঅর্ডিনেটস নিয়ে একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় টম, এবং তার সাথে দেখা হয় সেই ব্যক্তির যাকে এয়ারপোর্টে আমরা দেখেছিলাম ট্রান্সলেটিং এর কাজের জন্য, যাকে রোমান হায়ার করেছিল। সে এগিয়ে এসে টমকে বলেন, আমার নাম মোহাম্মদ, লোক আমাকে মো বলে জানে, আমি আপনার ট্রান্সলেটর, এবং এখানে থাকতে গেলে আপনি কখনোই রাস্তায় বেরোতে পারবেন না। আপনার যদি একটা খাবারেরও দরকার হয় আপনি আমায় বলবেন, আমি গিয়ে আনবো, আর আপনি যদি ধরা পড়ে যান তাহলে আমার কোনো দায়িত্ব নেই, এবং আপনার সাথে সাথে আমাকেও মেরে ফেলা হবে। এবং তারা একটি সাদা এসইউভিতে কথাবার্তা বলতে বলতে যায়, যেখানে সব লোকই কি এসইউভি ব্যবহার করে। তখন তারা রাস্তায় যেতে যেতে দেখতে পায় একটি স্থানে কিভাবে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, গাদ্দারির শাস্তি কি। এবং এইভাবেই তারা এগিয়ে যায় তাদের সেফ হাউসের দিকে। এবং সেফ হাউসে গিয়ে মো বা মোহাম্মদ তাকে একটি প্যাকেজ দেয়, এবং তাকে বলে যে কালকে আপনার জন্য এই প্যাকেজটা এসেছে, এটা আপনি খুলে দেখুন। এবং টম সেই প্যাকেজটা নেয়, এবং সে খোলে, এবং খুলে দেখে যে অনেক বন্দুক, গোলা, আসলা, বারুদ এবং একটি ল্যাপটপ আছে। এই দেখে মোহাম্মদ চমকে যায় যে তোমার কাজটা কি, আমাকে তো বলা হলো আমার জব ট্রান্সলেটিং এর কাজ, কিন্তু তুমি এসব কি বার করছো। তখন তাকে টম জানান যে কালকে তুমিও আমার সাথে একটি নির্দিষ্ট স্থান হেরাতে যাবে। তখন তাকে সাফ জানিয়ে দেয় মোহাম্মদ যে আমার কাজ ট্রান্সলেটিং করা, তোমার সাথে ঘোরা না। তখন টম তাকে বলে যে তাহলে তোমাকে একবার রোমানের সাথে কথা বলে নেওয়া উচিত, কারণ আমি তো রোমানের সাথে যে কথা বলেছি, আমাকে একটা মিশনের জন্য অ্যাসাইন করা হয়েছে, এবং তুমি হলে আমার ট্রান্সলেটার। যাই হোক, এই দৃশ্যটা এখানে শেষ হয়, এবং পরের দৃশ্যে আমরা দেখি মোহাম্মদ নামক ব্যক্তিটি একটি নির্দিষ্ট স্থানে রাতের বেলা কোনো এক মহিলার সাথে দেখা করতে গেছে। মহিলার নাম নাহাল, এবং সে তাকে দূর থেকে দেখতেই আলাইকুম সালাম আলাইকুম বলে সম্বোধন করতে থাকে একে অপরকে, যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষ একে অপরকে করে থাকে। তারা এগিয়ে যায়, একে অপরকে জড়িয়ে ধরে, এবং তারা খুবই ইমোশনাল হয়ে পড়ে একে অপরকে অনেক দিন পরে দেখে। এবং সেই নাহাল নামক যে মহিলাটি আছে তা মোহাম্মদকে জিজ্ঞাসা করে আদিলা কেমন আছে। তখন সে বলে আদিলা ভালো আছে। বলছে তুমি তাহলে এখানে আবার ফিরে এসছো কেন। তখন মোহাম্মদ তাকে জানায় আমি আদিলাকে কথা দিয়েছি যে আমি তার বোন ফাতেমাকে খুঁজে বার করবই। এবং সেই মোহাম্মদ সেই মহিলা নাহালকে একটি প্রস্তাব দেয় যে আমরা তো বাল্টিমোরে থাকি, তুমি আমাদের সাথে সেখানে চলে আসছো না কেন, এখানে তো কিছুই নেই, এবং এখানে খুব শীঘ্রই একটা যুদ্ধ হতে চলেছে। তখন সেই মহিলা নাহাল তাকে সম্পূর্ণ না করে দেয়, বলে যে না, আমরা অনেক কিছু হারিয়েছি এখানে, অনেক কিছু পেয়েছি এখানে, আমি এখানেই থাকবো, এবং তুমি এসেছো আমার খুব ভালো লাগলো। এবং তার পরের মুহূর্তে সূর্য উদয় হয়। আমরা দেখতে পারি মোহাম্মদ নামক ব্যক্তিটি একটি বালিয়াড়ি, একটি বালুকাময় স্থানে গিয়ে উপস্থিত হয় তার এসইউভি নিয়ে, এবং সেখানে গিয়ে সে একটি পাথরের মধ্যে হাত বুলোতে থাকে এবং বলতে থাকে যে আমি তোমাকে খুব মিস করি আমার ছেলে। মানে ওই কবরস্থানে তার ছেলেকে দাফন করে রাখা হয়েছে। এবং এখানে স্পষ্ট না তখনও যে ঠিক কি ঘটনাটা ঘটেছিল মোহাম্মদের সাথে, যে কেন সেই স্থানে গিয়ে সে কাঁদছে এবং তার ছেলেকে মনে করছে। অর্থাৎ তার ফ্যামিলিকে হয়তো আমরা গেস করতে পারি যে কোনো একটা কারণে আফগানিস্তানে মেরে দেওয়া হয়েছিল মুজাহিদিন বা তালিবানদের দ্বারা, যার ফলে তাদেরকে সেখানে কবর দিয়ে সে সেই স্থান থেকে পালাতে বাধ্য হয়েছিল। যাই হোক, সিন শিফট হয়, এবং নিউজে আমরা দেখতে পারি যে চারিদিকে সে সিভলিস্ট কোম্পানির দুই কর্মীর নাম, যেখানে টম এবং অলিভার দুজনেরই ছবি নিউজে চলে এসেছে, এবং তাদেরকে ইরানিয়ান ইন্টেলিজেন্স তন্ন তন্ন হয়ে খুঁজছে। এবং ইরানিয়ান ইন্টেলিজেন্সের
এই রিপোর্ট যখন তারা চ্যানেলে দেখতে পারে, তখন রোমান কল করে টমকে, এবং টম তখন অলরেডি তার মিশন শুরু করে দিয়েছে। সে সেফ হাউসের উপর নজর রাখতে আরম্ভ করে দিয়েছে, এবং সে যখন কলটা রিসিভ করে তখন রোমান তাকে বলে যে তোমার ছবি এবং অলিভারের ছবি চারিদিকে পাওয়া গেছে, তোমার রিয়েল নাম তারা এখনো জানে না, তাই জানার আগে তুমি মিশনটা অ্যাবর্ট করো এবং সেই স্থান থেকে পালিয়ে যাও। এবং এর পরের দৃশ্যে আমরা জানতে পারি যে কুর্দ ফোর্স বা ইন্টেলিজেন্সের প্রধান ছিল ফারজাদ, সে অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে। সে হেরাতে অর্থাৎ আফগানিস্তানের হেরাতে পৌঁছে যায়, এবং সেখানে গিয়ে তার এক চর বা গুপ্তচরের সাথে সে দেখা করে, এবং গুপ্তচর এসে তাকে ফোনে একটি ছবি দেখায়, এবং ছবি দেখিয়ে তাকে বলে যে এই ব্যক্তিটিই কি, দেখো তো। তখন জুম করে দেখানো হয় যে রাতে টম সেই স্থানে প্রবেশ করেছে, এবং সিভিলিস্টের যে আইডি কার্ড ছিল তা ম্যাচ করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ফারজাদ কি করে, তার চিফকে ফোন করে এবং জানায় যে যে আমাদের নিউক্লিয়ার ফেসিলিটিটাকে উড়িয়েছে কমে, সে আফগানিস্তানের হেরাতে উপস্থিত আছে, এবং চিফ তাকে বলে দেয় যে তাড়াতাড়ি তুমি কাজ শুরু করে দাও। এবং এই দৃশ্যে আমরা দেখতে পারি যে অলিভার নামক যে আরো একজন সিভিলিস্টের কর্মী ছিল, যার কাজ হলো নিউক্লিয়ার ফেসিলিটিকে উড়িয়ে দেওয়াতে সাহায্য করেছিল টমকে, তার বাড়িতে রেড করে ইরানিয়ান ফোর্স এবং তাকে গুলিবিদ্ধ করে সেখানেই মেরে ফেলে। এবং আমরা আরো দেখতে পাই কি, আমরা দেখতে পাই যে লুনা কুডাই বলে যে জার্নালিস্টটা ছিল, সে মিসিং, এটাও খবরে দেখানো হচ্ছে। এবং খবরে দেখাতে দেখাতে এটাও বলা হচ্ছে যে পেন্টাগন থেকে যেহেতু খবর লিক হয়ে গেছে, তাই এই মিশনটা তাদের অ্যাবর্ট করে দেওয়া উচিত। আমেরিকানদের পর্দা ফাঁস হয়ে যায়, সমস্ত নিউজ চ্যানেলে তাদের নাম চলে আসে, এবং যেহেতু লুনা কুডাই নামে সেই জার্নালিস্টের কথাবার্তা হ্যাক করছিল ইরানিয়ান ইন্টেলিজেন্সের লোকেরা, তাই পেন্টাগন থেকে কি ফাইল তাকে পাঠানো হয়েছে তাও ফাঁস হয়ে যায়। ইরানিয়ানরা প্রচন্ড চালাকির সাথে এই মিশনটা অপারেট করেছিল। তারা লুনা কুডাইকে কিডন্যাপ করে নিয়েছিল তার হোটেল থেকে, এবং তাকে বাধ্য করেছিল একটি নির্দিষ্ট সেফ হাউসে রেখে দিতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে। এই মিশনটা এতটাই একটা সিক্রেট মিশন ছিল যেটা ইরানিয়ানরা না, যেটা পাকিস্তানি ইন্টেলিজেন্সও মনিটর করছিল। মানে এই সিনেমায় আমরা দেখি যে ইরানিয়ানরা আফগানিস্তানে কতটা অ্যাক্টিভ তা কেবলমাত্র আমেরিকানদের কাছেই খবর নেই, তার খবর আছে আইএসআই এর এজেন্টদের কাছেও। আইএসআই এর চিফ এবং আইএসআই ফিল্ড এজেন্ট নাজির কাহিল নাজির, সে কি করেছিল, এই মিশনটাকে সম্পূর্ণরূপে ফিল্ডে গিয়ে অপারেট করছিল। সে জানতো যে যদি মানে আইএসআই এর মেইন যে মোটো ছিল এই মিশনটাকে অপারেট করার পেছনে, তারা চেয়েছিল যে যে এজেন্টরা অর্থাৎ টম হ্যারিস যে এজেন্ট আছে এই সিনেমাতে, যে কিনা এই মিশনটা অর্থাৎ কোমে যে বম্ব ব্লাস্ট হয়েছিল নিউক্লিয়ার ফেসিলিটি, তাকে যদি তারা ধরতে পারে তাহলে তাকে তারা ওপেন মার্কেটে সেল করতে পারবে। অর্থাৎ আমেরিকান একটা এজেন্টকে ধরে ইরানিয়ানদেরকে বেচতে পারবে বা অন্য কোনো দেশকে বেচতে পারবে যে তাদেরকে সব থেকে বেশি দাম দিচ্ছে, এবং নিজেদেরকে একটা ফ্রেশ একটা রেজিম দেখাতে পারবে যে আমরা সবসময় ভালো কিছু একটা করতে চাইছি। এটা ছিল আইএসআই এর মেন মোটো। যাই হোক, সিনেমা চলতে থাকে, যেখানে আমরা দেখি রোমান অর্থাৎ যে এই মিশনটার দায়িত্বে ছিল সে কথা বলতে থাকে চিফ অফ মিলিটারি অপারেশনের যে প্রধান আছে ক্রিস্টের সাথে। ক্রিস্ট বলে যে তাদেরকে কি করে বার করতে হবে। তখন রোমান তাদেরকে বলে যে কান্দাহারে যে সিআই এর পুরনো হেডকোয়ার্টার আছে সেখানে হবে এক্সট্রাকশন পয়েন্ট, এবং সেখানে হ্যারিস এবং মোহাম্মদ এসে পৌঁছালে আমরা সেখান থেকে এক্সট্রাক্ট করে নিতে পারবো তাদেরকে, এবং তাদের কিচ্ছু হবে না। কিন্তু এটা সমস্যা না, এটা এতটা ডিস্টেন্স, যেহেতু 400 মাইলের একটা ডিস্টেন্স, এটা সমস্যা কখনোই হবে না। সমস্যাটা হবে তখন যখন এই রাস্তাটায় পৌঁছাতে গেলে এই মাঝখানে যে ডিস্টেন্সটা আছে এটা কভার করতে গেলে একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন হতে হবে হ্যারিস এবং মোহাম্মদকে। এবং কি এই সমস্যা তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। আমরা দেখতে পারি যখন টম তার বাড়িতে অর্থাৎ আফগানিস্তানের হেরাতে তার সমস্ত ডকুমেন্ট জ্বালিয়ে দিচ্ছিল, সেই স্থানে পেছন থেকে এসে উপস্থিত হয় তার ট্রান্সলেটার মো। সে এসে জিজ্ঞাসা করে আমরা তো কাল সকালে বেরোতাম, তুমি হঠাৎ করে এত তাড়াতাড়ি বেরোচ্ছ না। তখন মোকে সে জানে তাড়াতাড়ি যা আছে গুটিয়ে নাও, কারণ আমাদের পর্দা ফাঁস হয়ে গেছে, সবাই জেনে গেছে যে আমরা এখানে আছি, আমাদেরকে এক্ষুনি এই স্থান থেকে বেরিয়ে যেতে হবে। এবং তারা যখন বেরিয়ে যাচ্ছিল এসইভি করে, তাদের পিছনে ইরানিয়ান ইন্টেলিজেন্সের লোকেরা এবং নাজিল অর্থাৎ সেই আইএসআই এজেন্ট, যে কিনা তাদের উপর নজর রাখছিল কাদের মাধ্যমে, আফগানিস্তানের এক ফোর্সের মাধ্যমে, যারা কিনা আউটলা, যারা কিনা মিলিশিয়া গ্রুপের এগেনস্টে কাজ করে। অর্থাৎ তাদের কাছে সেই আইএসআই এজেন্ট কি করে, ব্যাকআপ চায়, এবং সেই রাসুল নামক যে ব্যক্তিটা আছে সে তাকে বলে যে আমি তোমাকে ব্যাকআপ পাঠাবো, কিন্তু আমাকে মিলিটারির হেড করে দিতে হবে। তখন সে রাজি হয়ে যায় যে তাকে মিলিটারির হেড করে দিতে। অর্থাৎ আইএসআই এজেন্টেরও ওখানে হোল্ড অনেক বেশি। যাই হোক, তারা বেরিয়ে পড়ে সেই স্থান থেকে এক্সট্রাকশন পয়েন্টের দিকে, মোহাম্মদ বা মো এবং টম।
তারা রাস্তায় যেতে যেতে বুঝতে পেরে যায় যে এই গাড়িটা যদি তারা চেঞ্জ না করতে পারে তাদের ওপর ধেয়ে আসবে আরো বড় বিপদ। এবং শুধু তাই নয়, সিআইএ তাদের উপর স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখছিল। কেন? কারণ তারা যেহেতু তাদেরকে অ্যাডভাইস দিতে পারবে, উপদেশ দিতে পারবে কোন জায়গা থেকে বেরোতে হবে, এই কারণে কিন্তু তারা তাদের শত্রুদের উপর অ্যাটাক করতে পারবে না। তখন কি করে, তারা একটি মার্কেটে যায়। মার্কেটে গিয়ে তারা যখন গাড়ি চেঞ্জ করার উপক্রম করে তখন তাদেরকে ঘিরে ফেলে সেই আইএসআই এজেন্ট নাজির এবং কুর্দ বাহিনী অর্থাৎ ইরানিয়ান ইন্টেলিজেন্সের লোকেরা। অর্থাৎ তারা আগে থেকেই জানতো যে ইরানিয়ান ইন্টেলিজেন্সের লোকেরা আগে থেকেই জানতো যে তারা এই মার্কেটে আছে, মানে তাদের ইন্টেলিজেন্সও খুব পোক্ত। তারা জানতে পেরে গেছিল যে তারা এই রাস্তাটা দিয়ে এই মার্কেটেই আসতে পারে। এবং সেই মার্কেটে গিয়ে তারা যখন গাড়ি চেঞ্জ করবে বলে মনস্থির করে তখন তাদেরকে ঘিরতে থাকে নাজির অর্থাৎ আইএসআই এবং ইরানিয়ান ইন্টেলিজেন্সের লোকেরা। তারা জানতে পেরে যায় একে অপরকে, অর্থাৎ যখন সে কালো মোটরসাইকেলে করে আইএসআই এজেন্ট নাজির সেই স্থানে প্রবেশ করে তখন ইরানিয়ান ইন্টেলিজেন্সের চিফ সমস্ত গ্রুপকে অ্যালার্ট করে দেয় যে আমাদের কিন্তু কোম্পানি অর্থাৎ আমাদের কিন্তু অন্য লোকেও ফলো করছে, তাই সাবধান হয়ে যাও। এবং এই সুযোগে আমরা দেখতে পারি যে গাড়ি চেঞ্জ করা হয়ে গেলেও টম এবং মো যখন সেই রাস্তা অর্থাৎ সেই মার্কেটটা ত্যাগ করতে যাবে তখন তারা জ্যামে ফেসে যায়। এবং একটি স্থানে আমরা দেখি তারা যখন একটি গাড়ির পেছনে ধাক্কা মেরে দেয় তখন সেই লোকটি খুবই চিৎকার করতে থাকে পুলিশ পুলিশ বলে। এবং পুলিশ পুলিশ বলে চিৎকার করতে থাকার ফলে ইরানিয়ান ইন্টেলিজেন্স লোকেরা সেই গাড়ি থেকে আস্তে আস্তে এগোতে থাকে। এবং এই স্থানে আমরা দেখি যে লুকিং গ্লাসে টম অর্থাৎ সেই MI6 এর এজেন্ট টম, যে কিনা সিআই এর একটা মিশনে ছিল, সে জানতে পেরে যায় যে তাদেরকে আস্তে আস্তে ঘেরা শুরু করে দিয়েছে ইরানিয়ান ইন্টেলিজেন্সের লোকেরা। তখন সে কি করে, সেই স্থান থেকে ফুটপাতের মধ্যে যে যত দোকান ছিল তা তছনছ করতে করতে সে বেরোতে থাকে এক্সট্রাকশন পয়েন্টের দিকে। কিন্তু তাদেরকে আটকানোর সম্পূর্ণ চেষ্টা করে আইএসআই এজেন্ট নাজির এবং ইরানিয়ান ইন্টেলিজেন্সের লোকেরা। আইএসআই এজেন্ট কি করে, তখন সে জানতো যে ইরানিয়ান ইন্টেলিজেন্সের লোকেরা এবং তাদের গাড়ি কোথায় থাকতে পারে। সে কি করে, একটি বম্ব প্লান্ট করে দেয় তাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য, তাদেরকে মারার জন্য তাদের একটি কালো এসইউভিতে। এবং এই ঘটনাটা দেখতে পেয়ে যায় ইরানিয়ান ইন্টেলিজেন্সের প্রধান বা সেই অপারেশনের প্রধান ফারজাদ। তাদেরকে বেরোনোর কথা বললেও তারা যেহেতু কাঁচ বন্ধ গাড়ির মধ্যে ছিল তারা শুনতে পায় না এবং সেই গাড়িটি মার্কেটের মধ্যেই ব্লাস্ট করে ঘুরতে থাকে এবং যত ইরানিয়ান ইন্টেলিজেন্সের লোক ছিল সেই গাড়িটির মধ্যে তারা সবাই মারা যায়। তখন সেই স্থান থেকে পালিয়ে যায় টম এবং মোহাম্মদ। তারা যথেষ্ট চেষ্টা করে সেই স্থান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু এখানে তারা ভেবেছিল এই মার্কেট থেকে বেরিয়ে গেলেই তারা হয়তো মুক্তি পেয়ে যাবে, কিন্তু তারা মুক্তি পায়নি, কারণ তাদের পেছনে পড়ে গেছিল আফগানিস্তানের সেই রাসুলের পাঠানো সেই মিলিশিয়া বাহিনী, যাদেরকে ব্যাকআপ দিতে এবং যাদেরকে তৈরি করেছিল আইএসআই এজেন্টরা। অর্থাৎ আইএসআই এজেন্ট নাজির তাদেরকে ব্যাকআপ দিতে বাধ্য করেছিল, কারণ সে চেয়েছিল যে তাকে যদি তারা ব্যাকআপ দেয় তাহলে রাসুল অর্থাৎ সেই মিলিশিয়া গ্রুপের প্রধানকে সে মিলিটারি প্রধান করে দেবে। এবং তারা যেই রাস্তা ক্রস করে যেতে থাকে তাদের উপর গুলি বর্ষণ করতে থাকে সেই মিলিশিয়া গ্রুপের অর্থাৎ আইএসআই এর সেই মিলিশিয়া গ্রুপের লোকেরা। তারা একটি স্থানে গিয়ে দাঁড়িয়ে যায় এবং একটি স্থানে গিয়ে তারা দেখতে পারে যে তারা আর এগোতে পারবে না, কারণ তাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। এবং টম গাড়ি থেকে বেরোয় এবং সে মোকে বলে যে আমি বন্দুক নিয়ে নজর রাখছি কেউ আমাদের উপর অ্যাটাক করছে কিনা, এবং তুমি ততক্ষণে টায়ারটি চেঞ্জ করো। কিন্তু মো তাকে সাফ ভাষায় জানিয়ে দেয়, আমাকে দেখে কি মনে হয় গাড়ির টায়ার চেঞ্জ করার কেউ, আমি কি মেকানিক, নিজে এটা করে নাও। এবং এই বলতে বলতে তারা হঠাৎ করে একটি কোনো চকচকে জিনিস অর্থাৎ খুবই মানে সূর্য কিরণে রশ্মি চারিদিকে ছড়িয়ে যায়, যেই জিনিস চকচক করে আয়নার মতো কিছু একটা সে দেখতে পায় এবং সে সঙ্গে সঙ্গে গুলি চালায়। এবং কিছুক্ষণ পর সে মোকে বলে যে কে আছে ওখানে, তাকে বলো সেখান থেকে বেরিয়ে আসতে। এবং মো দেখতে পায় যে খুবই একটা ছোট্ট বাচ্চা, এবং সে টমকে রিকোয়েস্ট করে যে প্লিজ গুলি চালিও না, একটা ছোট্ট বাচ্চা, ওর কোনো কিছু করার নেই। এবং সেই স্থান থেকে যখন সে চলে যেতে যাবে তখন সে বলে তুমি কোথায় যাচ্ছ মো, আমাকে ছাড়া কিন্তু তুমি বাঁচবে না। বলছে না, আমি এখানে আসার প্রধান কারণ হলো আমার বউয়ের যে বোন আছে সে এই স্থানে মিসিং হয়ে গেছে, তাকে খোঁজার জন্যই আমি এখানে এসেছি। তোমার কি মনে হয় আমি শুধুমাত্র ট্রান্সলেট করার জন্য এখানে এসেছি? না, আমি জানতাম এখানে কিছু একটা গড়বড় চলছে এবং আমি আমার কাজ না করে এখান থেকে যাব না। মোয়ের কথায় অর্থাৎ মোহাম্মদের কথায় টম সেই বাচ্চাটিকে ছেড়ে দেয়, কিন্তু ডেটোনেটারটাকে হাতে তুলে নেয়। এবং সে কি করে, সে একটি সুইচ টেপে এবং তাদের গাড়িটি যেই স্থানে দাঁড়িয়েছিল তার কিছু দূর আগেই একটি স্থানে সেই বমটি বা সেই ল্যান্ডমাইনটি ডেটোনেট করে যায় অর্থাৎ ব্লাস্ট করে যায়। এবং এই দেখে মোহাম্মদ বা মো চমকে যায়, অর্থাৎ সে বুঝতে পেরে যায় আর কিছু দূর গিয়ে যদি তাদের গাড়িটি দাঁড়াতো তাহলে সেই দৃশ্য দেখার জন্য হয়তো মো এবং টম দুজনেই বেঁচে থাকতো না।
এবং তারা যেহেতু তাদের গাড়ি আর এগোচ্ছে না, তারা কি করে রাতের অন্ধকারে কিছু দূর এগিয়ে যায় এবং একটি স্থানে তারা স্থির করে যে আজকের রাতটা তারা এখানেই কাটাবে। এবং সেই স্থানে যেহেতু মোহাম্মদ একজন ইসলাম প্রাণ একজন মানুষ, সে কি করে নামাজ পড়তে থাকেন। তখন রোজার সময় চলছে এবং মোহাম্মদের নামাজ পড়াটা খুবই বাধ্যতামূলক। সে নামাজ পড়তে থাকে এবং তার নামাজ পড়া শেষ হয়ে গেলে টম তার পাশে এসে বসে এবং তার সাথে থাকা একটি চকলেটের টুকরো দিয়ে সে মোহাম্মদকে বলে, রোজা ভাঙার তো এটা সঠিক পদ্ধতি নয়, তাও আমি তোমাকে এই জিনিসটা দেবো, কারণ আমরা যদি না খাই তাহলে আমরা হয়তো এগোতে পারবো না, আমরা বেঁচে থাকবো। এবং তারা কিছুক্ষণ পর দেখা যায় যে গাড়িতে করে তারা অন্ধকারের মধ্যেই এগোতে থাকে। টমের চোখে থাকে নাইট ভিশন গ্লাস, যার ফলে যেটা সৈন্যবাহিনীর হাতে আমরা সবসময় দেখতে পাই যে নাইট ভিশন যে গগল থাকে, স্পেকটাকুলার যে গ্লাসগুলো থাকে, সেগুলো যদি তারা না পড়ে রাতের বেলা তাহলে তারা দেখতে পায় না। তারা এগোতে থাকে রাতের অন্ধকারে তাদের নিজস্ব স্থানে, এক্সট্রাকশন পয়েন্টের দিকে, ডেলারামের দিকে। এবং রাতের অন্ধকারে তারা যখন এগোচ্ছিল তারা হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়। মো তাকে বলে হয়তো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর তারা জানতে পারে যে তাদের পিছু নিয়েছে ইরানিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির সেই ব্যক্তি যার নাম ফারজাদ। এবং ফারজাদকে দেখা মাত্রই টম বুঝতে পেরে যায় এবারে যে পদক্ষেপ তাদের নিতে হবে তা প্রচন্ড রণংদেহী হতে চলেছে। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এই সিনেমার দিক যে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখানো হয়েছে তা বাদ বাকি অ্যাকশন সিকোয়েন্সের অন্য সিনেমার থেকে আলাদা। অন্য সিনেমায় দেখানো হয় কার চেস দৃশ্য, মার্কেটের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু এই সিনেমায় যে অ্যাকশন সিকোয়েন্স মার্কেটে দেখানো হয়েছে এবং বাদ বাকি অংশের যে আমরা দেখে এসেছি তা সম্পূর্ণ একদম নতুন একটা অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখেছি। সিনেমার অ্যাকশন সিকোয়েন্স যেহেতু আলাদা তা আমাদের বিভিন্নভাবে মুগ্ধ করে। এই শটটাতেও আমরা দেখি একটা অন্য রকমের অ্যাকশন সিকোয়েন্স। তারা রাতের বেলায় এই শটটা নিয়েছে, গাড়ি এগিয়ে যাচ্ছে এবং তাদের ওপরে চপার তাদেরকে ধাওয়া করে বেড়াচ্ছে এবং একটি স্থানে গিয়ে তারা দাঁড়িয়ে যায় এবং টম কি করে সেই চপারের দিকে লক্ষ্য করে সে গুলি চালাতে থাকে এবং গুলি চালাতে থাকে, কিন্তু সে বুঝতে পারে যে এটা তাদের সঠিক সমাধানের পথ না। সে গুলি চালাতে থাকে এবং চপারটা কিছু দূর গিয়ে আবার তাদের দিকে রিটার্ন করে এবং সে আবার ব্যাকফায়ার করতে থাকে। এর ফলে তার গুলি আস্তে আস্তে শেষ হতে থাকে, কিন্তু তার কাছে পর্যাপ্ত ম্যাগাজিন ছিল এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু শুধু গুলি চালালেই হবে না, যে কোনো মুহূর্তে তাদেরকে ধরাশায়ী করে দিতে পারে এই চপার। ইরানিয়ান ইন্টেলিজেন্সের সেই ব্যক্তি ফারজাদ কি করে, সে তার চপারটি থেকে দুটো সৈন্যকে নিচে নামান এবং তাদেরকে খুঁজতে বলেন। এবং এইখানে কি করেন, টম একটি মারাত্মক গেম খেলেন। সে মোহাম্মদকে বলে তুমি যে কোনো দিকে দৌড়াও, অর্থাৎ সে তাকে বেট হিসাবে ইউজ করে একটা ডিস্ট্র্যাক্ট করার জন্য সেই ইরানিয়ান ফোর্সদের। কারণ রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না যে কে মোহাম্মদ এবং কে টম। এবং মোহাম্মদ যখন এগিয়ে যাচ্ছিল তার দিকে গুলি চালাতে থাকে ইরানিয়ান ফোর্সের সেই চপার। সে একটি পাথরের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং তাদেরকে তখনও ট্যাকেল করতে থাকে টম হ্যারিস বা সেই গল্পের প্রধান চরিত্র টম। এবং তাদের মধ্যে এই খেলাটা আর কতক্ষণ চলবে, দুটো সৈন্য অলরেডি নিচে নেমে গেছে, যাকে মারতে হবে টমকে, এবং তাদের ওপরে আছে একটি চপার যে অনবরত তাদের দিকে গুলি চালিয়ে বেড়াচ্ছে। এবং সেই স্থানে টম মোহাম্মদকে বেট হিসাবে ইউজ করে। সে বুঝতে পেরে যায় যে মোহাম্মদকে ধাওয়া করতে করতে সেই দুই সৈন্য তাদের দিকে এগিয়ে আসবে, কিন্তু টম এখানে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে কি করে, সেই দুই সৈন্যকে একে একে মেরে দেয় এবং তারপর হাতের একটি গ্রেনেড নিয়ে একটি চপার, যখন সেই চপারটি তাদের দিকে এগিয়ে আসছিল, সে কি করে সামনে একটি বোম ফেলে দেয় এবং বোমটি ব্লাস্ট করাতে তাদের সামনে এক আগুনের ছটা সৃষ্টি হয়, যার ফলে সেই চপারটি সামনে থাকা ব্যক্তিকে আর দেখতে পায় না। এবং এই অবস্থার সুযোগ নেয় টম। সে সেই চপারের নিচে কন্টিনিউ গুলি মারতে থাকে এবং একটি দূরে গিয়ে সেই চপারটি একটি পাথরের সাথে ধাক্কা খায় এবং সে ধীরে ধীরে আস্তে আস্তে চপারটি নিচে পড়ে যায় এবং সেখানেই ব্লাস্ট হয় এবং ফারজাদের জীবনের সমাপ্তি এখানেই ঘটে। টম এগিয়ে যায় মোহাম্মদের দিকে। মোহাম্মদ তাকে বলে তুমি আমাকে বেট হিসাবে ইউজ করলে। তখন টম তাকে বলতে বাধ্য হয় আমার কাছে আর কোনো রাস্তা। সকাল হয়, আমরা দেখতে পারি সেই আইএসআই এজেন্ট নাজিনকে। সে কিনা এগিয়ে আসছিল একটি নির্জন স্থান, এক বালিয়াড়ির এক পাহাড় পর্বতময় এরিয়া থেকে, যেটা আফগানিস্তানের প্রধান বৈশিষ্ট্য। সে এগিয়ে এসে সেই বাচ্চাটিকে খুঁজে পায়, যেই বাচ্চাটি বোম ডিটোনেট করতে চেষ্টা করেছিল টম এবং মোহাম্মদের গাড়িতে। তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সেই ছেলেটি বলে আমি এখানে শত্রুদের ওপর, যারা তালিবানের শত্রু তাদের উপর নজর রাখছি। আমি AK-47 চালাতে পারি, আইইডি প্লান্ট করতে পারি, বোম ডেটোনেট করতে পারি। তখন আইএসআই এজেন্ট তাকে বলে তুমি কোরআন পড়েছো? তুমি যদি কোরআন পড়ে থাকো না, তাহলে তুমি জানতে পারবে যে সত্যি শান্তির পথ কি এবং তোমাকে যা এরা শেখাচ্ছে না লড়াই করার জন্য,
সম্পূর্ণ ভুল শেখাচ্ছে, তোমাকে এরা ব্যবহার করছে। তখন কি করে, এই কথাগুলো বলার পর আইএসআই এজেন্ট নাজিম তাকে একটি ছবি দেখান এবং বলে যে এই ব্যক্তিকে তুমি কখনো দেখেছো, এবং সেই ছবিটি ছিল টম হ্যারিসের। এবং সে বলে যে তারা দেলারামের দিকে গেছে এবং সেই স্থান থেকে সে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যায় দেলারামের দিকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি মোহাম্মদ এবং টম সেই বোম ব্লাস্ট স্থানে এসে উপস্থিত হয়েছে, আচ্ছা সেই ফ্যাসিলিটি যেখানে ইরানিয়ানদের সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিটাকে উড়িয়ে দিয়েছিল সেই স্থানে এসে উপস্থিত হয় টম এবং মোহাম্মদ। তারা কি করছিল সেখানে একটু পরেই আমরা জানতে পারবো। তাদের দিকে এগিয়ে আসে অনেকগুলো আইসিস এর পতাকা ওড়ানো গাড়ি এবং টম মোহাম্মদকে বলে হাত তোলো ওপরে এবং তাদেরকে বলো আমাদের থেকে তোমাদের কোনো ভয় নেই, না হলে হয়তো এরা গুলি চালিয়ে দেবে। তারা দুজনেই হাত তোলে এবং টম তখন বলে এরা হলো ইসমাইল রাব্বানির লোক, আমরা এখন ইসমাইল রাব্বানির কাছে যাচ্ছি। তখন আমরা জানি না যে ইসমাইল রাব্বানির নাম শোনা মাত্র মোহাম্মদের মুখটা কেন অন্যরকম ফ্যাকাশে হয়ে গেল। তারা পৌঁছে যায় ইসমাইল রাব্বানির ডেরাতে। সেখানে গিয়ে টম তাকে জড়িয়ে ধরে এবং বলে যে আমরা অনেক পুরনো বন্ধু, আমরা একসাথে অনেক কাজ করছি। এবং তারা যখন তাদেরকে অর্থাৎ ইসমাইল রাব্বানি টম এবং মোহাম্মদকে যখন খাবারের জন্য নিমন্ত্রণ জানায় এবং মোহাম্মদকে একটি মদের বোতল দিতে চায় ইসমাইল রাব্বানি, মোহাম্মদ তখন না করে দেয়। এবং কিছুক্ষণ পরেই সে জানতে পারে তোমার এখানে বসে থাকাও একটা অন্যায়, কারণ তুমি হলে সেই ব্যক্তি যে হলে একজন বিশ্বাসঘাতক, তোমাকে আমি ভালো মতো চিনি। এবং মোহাম্মদের হঠাৎ এই কথা শুনে টম হঠাৎ চমকে যায় যে মোহাম্মদ কি বলছে ইসমাইল রাব্বানিকে। তখন ইসমাইল রাব্বানি তাকে বলে তাহলে একটা কাজ করো, তুমি এই বন্দুকটা নাও আর আমাকে শেষ করে দাও। কিন্তু ইসমাইল রাব্বানি প্রচন্ড চালাক ছিল, তার চারিদিকে লোক ছিল, সে জানতো যে মোহাম্মদ তার উপর গুলি কোনোভাবেই চালাবে না। তখনও দর্শক জানে না যে কি শত্রুতা আছে মোহাম্মদের সাথে ইসমাইল রাব্বানি। তখন ইসমাইল রাব্বানিকে মোহাম্মদ বলে তুমি অনেককে মেরেছো, তুমি যেহেতু একজন বিশ্বাসঘাতক, তুমি তোমার দেশকে কখনোই এক করতে পারবে না, তুমি হলে সেই বিশ্বাসঘাতক যার জন্য আমি আমার ছোট ছেলেকে এই পবিত্র ভূমিতে হারিয়েছি। তখন ইসমাইল রাব্বানি তাকে যে বন্দুকটি দিয়েছিল না, মোহাম্মদ সেই বন্দুকটি ফেলে দেয় যে তোমাকে ভগবান যদি ক্ষমা করে আমি তোমাকে ক্ষমা করবো না। এবং কিছুক্ষণ পরে তাদেরই এক লোক সেই স্থানে এসে তাদেরকে একটি গাড়ি দেয়, যেহেতু ইসমাইল রাব্বানি তাদেরকে বলে দিয়েছিল যে আমি চপার দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারবো না, কিন্তু গাড়ি দিয়ে আমি তোমাদের সাহায্য করবো। এবং একটি গাড়ি চলে আসে, মোহাম্মদ তখন এগিয়ে যায়, তার চোখে অশ্রু তখনও বয়ে যাচ্ছে। তখন টম তাকে বলে দেখো মোহাম্মদ, তুমি যদি না চাও তাতে সাহায্য নিতে কোনো অসুবিধা নেই, আমি এখান থেকে হেঁটেই চলে যাব, কিন্তু আমরা যদি হেঁটে যাই না আমরা হয়তো আর বেঁচে থাকবো। কিন্তু প্রকৃত বাস্তবতার পরিচয় দেয় মোহাম্মদ স্বয়ং নিজে। সে জানতো যে এই সিচুয়েশনটা বা এই অবস্থার সঙ্গীনতা কতটা। সে কি করে চুপচাপ গাড়ির দিকে এগিয়ে যায় এবং টম বুঝতে পেরে যায় যে তাদেরকে এবার এই স্থান থেকে ছেড়ে চলে যাওয়াই ভালো হবে। এবং সেই স্থান থেকে ইসমাইল রাব্বানির গাড়িতে করে বেরিয়ে যায় মো এবং টম। তারা কিছু দূর যাওয়ার পরেই তাদেরকে ঘিরে ধরে তাদেরই শত্রুপক্ষ এবং সেই স্থানে থাকা মিলিশিয়া গ্রুপের লোকেরা, কারণ ইসমাইল রাব্বানি তাদেরকে ফোন করে বলে দিয়েছে যে এরা এই স্থান থেকে বেরিয়ে গেছে। তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হলো মো যেহেতু তাকে গাদ্দার বলেছে, শত্রু বলেছে, এবং এই লোকগুলো ইসমাইল রাব্বানির মতো লোকগুলো কারোরই হয় না, এরা একমাত্র পয়সার জন্যই কাজ করে। তাই পয়সা নিয়ে ইসমাইল রাব্বানি মো এবং টমকে ধরিয়ে দেয় সেই মিলিশিয়া গ্রুপের হাতে। কাদের হাতে? যাদেরকে ব্যাক করছে বা যাদেরকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে আইএসআই এজেন্ট কাহিল নাজির। আমরা কি দেখতে পাই? আমরা এখানে দেখতে পাই এই ঘটনার পর মোকে এবং টমকে নিয়ে যাওয়া হয় এবং একটি স্থানে সেই রাসূল বলে সেই ব্যক্তিটি মোয়ের ওপর অকথ্য ভাষায় অত্যাচার করতে থাকে এবং তারা বলতে থাকে, অর্থাৎ রাসূল বলতে থাকে যে টম অর্থাৎ ওই আমেরিকান ব্যক্তিটি বা ব্রিটিশ ব্যক্তিটি এই স্থান থেকে চলে যাবে, কিন্তু তুমি এই স্থান থেকে বেরোতে পারবে না, কারণ তুমি হলে এই স্থানের একটা বিশ্বাসঘাতক এবং গাদ্দার। এবং আমরা কি দেখতে পাই এখানে? আমরা তখন দেখতে পাই যে টম এবং মো যেহেতু এই স্থানে আটকে আছে, তাদের বেরোনোর রাস্তা নেই। কিন্তু এটা তো সিনেমা, একটা হ্যাপি এন্ডিং তো আছেই। আমরা দেখতে পাই রোমান নামক যে ব্যক্তিটি ছিল সেই স্থানে এবং যার প্রচুর কন্ট্যাক্ট ছিল সেই স্থানে, সে কি করে আফগান কমান্ডোর সাথে হাত মেলায় এবং সে আফগান কমান্ডোর সাহায্যে কি করে যেই স্থানে মো এবং টমকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল সেই স্থানে হামলা করার জন্য তারা প্রস্তুতি নেয় এবং তারা নিজেদের গাড়ির ভেহিকেলে কি করে আইসিস এর পতাকা ঝুলিয়ে দেয়, যাতে লোকাল লোক তাদেরকে আফগান কমান্ডো বলে সন্দেহ না করে। তারা সেই স্থানে পৌঁছে যায় এবং শুরু হয়ে যায় তাদের সাথে সেই আইএসআই এর সাপোর্ট প্রাপ্ত ব্যাকআপ গ্রুপের লড়াই। এইখানেও একটা দারুণ অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়। একটি ফার্ম ল্যান্ডে তারা পৌঁছে যায় এবং ড্রোন ভিউ স্যাটেলাইটের মাধ্যমে তো ব্রিটিশ সরকার আমেরিকান সরকার তাদের উপর নজর রাখছিল যে তাদের সাথে কি হচ্ছে। এবং এখানে যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখানো হয় তা একটা জ্বলন্ত উদাহরণ। মানে যখন কোনো দেশে
নিজেদেরই মধ্যে যুদ্ধ লাগে, তখন কেউ কাউকে আর ছেড়ে কথা বলে না। এই দৃশ্যটা হচ্ছে তার একটা প্রমাণ। সেই স্থানে পৌঁছে যায় রোমান আফগান কমান্ডোদের সাহায্য নিয়ে। তখন আফগান কমান্ডোদের সাথে তার লোকাল মিলিশিয়া গ্রুপের চলছে একটা লড়াই, এবং এই দৃশ্যে এটাই স্পষ্ট হয়ে যায়। তারা একের পর এক মারতে থাকে এবং তারা নিজেরাও ব্যাকফায়ার গ্রহণ করতে থাকে। এবং এই ফায়ার চলাকালীন রোমান কি করে, সেই স্থান থেকে নামে এবং সে টম এবং মোকে সেই স্থান থেকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। সে প্রথমে টমকে উদ্ধার করে, কিন্তু টম তাকে প্রথমে দেখে চিনতে পারেনি, যেহেতু সে আইসিসের বেসে ছিল, আইসিসের রূপ ধারণ করেছিল, তাই প্রথমে দেখে টম তাকে ভয় পেয়ে যায়। কিন্তু সে যখন তার মাস্কটা সামনে থেকে নামায়, তখন সে বুঝতে পেরে যায় এটা তারই বন্ধু রোমান। এবং সে রোমান কি করে, টমকে উদ্ধার করে, কিন্তু টম সেই স্থান থেকে একা বেরিয়ে যায়নি। সে যাওয়ার আগে মোকেও তার সাথে করে নিয়ে সেই স্থান থেকে বের হয়। এবং বেরোনোর আগে টম তাকে বলে যে রোমান, তোমার বন্ধুরা কি আমাদের সাথে যাবে না? তখন রোমান তাদের জানায় এরা লড়তে ভালোবাসে, এরা ততক্ষণ না লড়াই বন্ধ করবে যতক্ষণ না এরা নিজেরা মরে যায় বা তার শত্রুকে শেষ করে দেয়। এবং এই দৃশ্যে আমরা দেখি বেরোনোর আগে রোমান তার বন্ধুকে হাত দেখে এবং তার বন্ধু গুলি মারতে মারতে তাকে হাত দেখিয়ে বিদায় জানায়, এবং সেই স্থান থেকে বেরিয়ে যায় টম, রোমান এবং মো। কিন্তু এখানেই শেষ না, কাহানিতে এখনো অনেক টুইস্ট আছে। আমরা জানতে পারি সেই স্থান থেকে বেরিয়ে যাওয়ার পর আইসিস গভর্নমেন্টের কি স্টেপ হতে পারে। আইসিস অর্থাৎ পাকিস্তানি গভর্নমেন্টের বা পাকিস্তানি ইন্টেলিজেন্সের কি স্টেপ হতে পারে এই স্থানে। পাকিস্তানি ইন্টেলিজেন্সের চিফ নাজির কাহিলকে সেই ফোন করে আইসিসের সেই ফিল্ড এজেন্টকে ফোন করে। সে ফোন করে জানায় যে তারা সেই স্থান থেকে বেরিয়ে গেছে, এবার তোমার তাদেরকে ধরতে খুব একটা সুবিধা হবে। এরপর আইসিসের অর্থাৎ আইএসআই এর সেই ফিল্ড এজেন্ট কাহিল নাজির সে কি করে, সে তার শুরু করে দেয় তার খেলা। সে তার যে ব্যাকআপ ছিল সেই স্থানে, যে সে মিলিশিয়া গ্রুপ ছিল আইসিসের, তাদেরকে সে ফোন করে তাদেরকে জানাতে চায় এবার তোমাদেরকে রেডি হতে হবে এই মানুষগুলো যাতে ব্রিটিশের মাইওয়ানদের সেই বেসে পৌঁছাতে না পারে, কারণ মাইওয়ানদের সেই বেসে পৌঁছাতে গেলে এদেরকে আর ধরা যাবে না, তাই এদেরকে সেই বেসে পৌঁছানোর আগেই খতম করে দিতে হবে। তখন কি করে, রোমানকে একটি স্যাটেলাইট কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় খুব সাবধান থেকো, তোমাদের উপর হয়তো খুব শীঘ্রই অ্যাটাক হতে পারে। কিন্তু রোমান সেটা তোয়াক্কা না করেই এগিয়ে যায়, এবং সে এগিয়ে যেতে থাকে এবং তাদের পিছু নেয় আইএসআই এর সেই ফিল্ড এজেন্ট কাহিল নাজির। সে গুলি চালাতে থাকে এবং তারা জানতে চায় যে কে এই ব্যক্তি যে তাদের উপর এখনো গুলি চালাতে থাকে। তখন রোমান কি করে, গাড়ির হুডটাকে খুলে দেয়। গাড়ির হুডটা খুলে সে তার বন্দুক দিয়ে পাল্টা ব্যাকফায়ার করতে থাকে আইএসআই এর এজেন্টের ওপর। কিন্তু এক স্থানে এসে আমরা দেখতে পারি যে রোমানের হঠাৎই একটা গুলি লেগে যায়, এবং রোমান বুঝতে পেরে যায় যে সে আর হয়তো সেই বেস পর্যন্ত পৌঁছাতে পারবে না, বা সেই স্থান থেকে তার বেরোনোর জীবিত অবস্থায় কোনোভাবেই সম্ভব না। সেই কি করে, গাড়ির দরজা খুলে সেই স্থানে পড়ে যায় এবং আইএসআই এজেন্টের উপর গুলি মারতে থাকে। কিন্তু আইএসআই এজেন্ট যখন তার গুলি শেষ হয়ে যায় রোমানের, তখন তাকে এক গুলিতেই তার জীবনের শেষ জবনিকাটি তিনি দাঁড় করিয়ে দেন। কিছু করার থাকে না টম এবং মোয়ের কাছে, তারা এগিয়ে যেতে বাধ্য হয়। তখন আইএসআই এর সেই ফিল্ড এজেন্ট কি করে, মর্টার টিমকে আদেশ দেয় যে তাদের উপর মর্টার লঞ্চ করতে। এবং এই অবস্থায় তারা যখন জোরে এগিয়ে যেতে থাকে, তখন টম মোকে জানায় যে তুমি কিছু একটা ধরে বসো, কারণ আমাদের ওপর ভারী ফায়ার হতে চলে। এবং এই অবস্থায় আমরা দেখি একটা গাড়ি যখন এগিয়ে যাচ্ছে, ড্রোন ভিউ এর মাধ্যমে বা স্যাটেলাইট ভিউ এর মাধ্যমে যখন সেই দৃশ্যটা একটা দর্শকের সামনে উপস্থাপনা করা হয়, তার কি সৌন্দর্য না ফুটে ওঠে। সিনেমার কথা বলছি, সিনেমায় এত অনেক কিছুই হয়, সেই যখন গাড়ি এগিয়ে যাচ্ছে তাদের উপর মর্টার লঞ্চ, কিন্তু এক স্থানে এসে যখন তাদের মর্টারও তাদের আঘাত না হানতে পারে, তখন তারা দেখতে পেয়ে যায় যে তাদেরকে অর্থাৎ তাদের দিকে এগিয়ে আসছে সহস্র গাড়ি। সহস্র গাড়ি যখন এগিয়ে আসছিল, কিন্তু তাদের হাতে আর কোনো রাস্তা ছিল না। সহস্র গাড়ি যখন তাদের দিকে এগিয়ে আসছিল, এই অবস্থার সুযোগ নেয় হচ্ছে সেই আইএসআই এজেন্ট নাদির কাহিল। সে কি করে, বন্দুক দিয়ে আঘাত হানতে থাকে একের পর এক টম এবং মোয়ের ওপর। কিন্তু এখানে রোমানকে হারানোর যে শোকটা ছিল না টমের দেহে, তা প্রচন্ড অ্যাকিউট লেভেলের ছিল, তা প্রচন্ড কঠিন হয়ে যাচ্ছিল তার রক্তে আসতে। সে কি করে, সেও তার বন্দুক বার করে এবং সেই আইএসআই এজেন্টের দিকে এগিয়ে যেতে থাকে। তারা একে অপরের দিকে ক্রমাগত গুলি চালাতে থাকে, এবং একটি গুলি টমের ডান দিকে পেটের পাশে লাগে, এবং সে তখনও হাল ছাড়েনি। সে তখনও গুলি চালিয়ে যাচ্ছে সেই আইএসআই এজেন্টের উপর। আইএসআই এজেন্টের গলার মধ্যে সেই গুলিটা লাগে এবং সে সেই স্থানে পড়ে যায়। টম আর তাদেরকে বেশিক্ষণ ফলো করেনি, কারণ সে জানতো যে কি ফলো করে আর লাভ নেই, কারণ এ হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। সে সেই স্থানে দাঁড়িয়ে যায় এবং তাদের দিকে যে সহস্র 50-100 গাড়ি এগিয়ে আসছিল আইসিসে তাদেরকে শেষ করে দেবে বলে, এটা স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখছিল অপারেশন সেন্টার থেকে ল্যাংলি। তখন সেখানে যে অফিসার চিফ অপারেশনাল হেড উপস্থিত ছিল, সে পাশে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে আমাদের কাছে কি আছে, জিবিইউতে কি আছে, অর্থাৎ যে আনম্যান্ড এর ভেহিকেলটা উপরে তাদের উপর নজর রাখছিল, তার কাছে তো অথরিটি ছিল না সেই স্থানে প্রহার করার, তারা একমাত্র অ্যাডভাইস দিতে পারবে, এটাই তো আমরা জানতাম। কিন্তু সেই লোকটি একটি কঠোর সিদ্ধান্ত নেয়
সে স্থির করে যে আমি আর আমার কোনো ব্যক্তিত্ব মানুষকে বা কোনো এজেন্টকে আমি হারাতে চাই না, আমি এদেরকে জানতে চাই, তাই ওদের উপর হেল ফায়ার লঞ্চ করো। এবং আমরা দেখতে পাই একটা আনম্যান এয়ার ভেহিকেলের মধ্যে যে রকেট বা যে বোম থাকে তা কতটা সাংঘাতিক হতে পারে। সে নিমেষের মধ্যে হেল ফায়ার করে সেই স্থানে থাকা আইএসআই এজেন্টদের বা আইসিস এজেন্টদের একের পর এক উড়াতে থাকে এবং সেই বালির মধ্যে মিশিয়ে দিত। এবং সেই স্থান থেকে তারপর শেষমেশ বেরিয়ে আসে টম এবং মো। তারা বেসে পৌঁছে যায় এবং তাদেরকে নিয়ে সেই স্থান থেকে রওনা দেয় আমেরিকান গভর্নমেন্টের সেই প্লেন বা এয়ারক্রাফট ক্যারিয়ার। এখানেই শেষ না, এর পরে আরো গল্প আছে। আমরা জানতে পারি সেই আইএসআই এজেন্ট তখন মরেনি, সে নিজেকে সুস্থ রাখার জন্য তার কাছে ফার্স্ট এড ছিল সে গলায় জড়িয়ে দেয়। এবং হাসপাতালের একটি দৃশ্যে আমরা দেখতে পারি যে ফারজাদ অর্থাৎ যে ইরানিয়ান অপারেশন হেড ছিল সে মারা গেছে, তাকে হাসপাতালে তৈরি করছে তারই চিফ। এবং আরো একটি দৃশ্য আমরা দেখতে পাই যে ইরানিয়ান যে হেড তখনও বেঁচে ছিল এবং যে জার্নালিস্টটাকে তারা কিডন্যাপ করেছিল তাকে বর্ডারে ছেড়ে দিতে তারা বাধ্য হয়, কারণ তাদের কাছে আর কোনো রাস্তা থাকে না তাকে ছেড়ে দেওয়া ছাড়া। কারণ তারা সম্পূর্ণভাবে এই যুদ্ধে হেরে গেছে, তারা ইন্টেলিজেন্সের যুদ্ধে হেরে গেছে, তারা রণংদেহী অর্থাৎ বন্দুক গোলাবাজির যুদ্ধেও হেরে গেছে। এবং এখানেই শেষ হয় এই গল্পের? না, এখানে শেষ হয় না। আমরা দেখতে পাই একটা হ্যাপি এন্ডিং, যেখানে এয়ারপোর্টে তার বাবা টম হ্যারিসকে পিক আপ করতে আসে তার মেয়ে, যে কিনা একজন ডাক্তার হতে চায়। এইখানে হয় এই সিনেমার শেষ। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সিনেমাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে বসিয়ে রাখবে। এবং কেন এই সিনেমাটি 2023 সালে একটা সুপারহিট সিনেমা। জেরার্ড বাটলার আমাদেরকে কখনোই হতাশ করে না। আজকে এখানেই শেষ করব, আর বেশি কথা বলবো না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। এতদূর যদি আপনি দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলবো ধন্যবাদ। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে আরো উৎসাহ দেবেন, মোটিভেট করবেন যাতে আমি আরো এরকম ভিডিও বানাতে পারি ইন ফিউচার।